আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় সুদী, কাছে দূরে দেশ ও প্রবাসে যে যেখান থেকে শুনছেন, আপনাদের সকলকে আমার কথা শুনবার জন্য স্বাগতম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন একেবারেই সন্নিকটে। আর কয়েকদিন পরেই আমাদের ভোট গ্রহণ শুরু হবে এবং তারপরেই ফাইনালি একটি নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা যাবে। এই নির্বাচনকে কেন্দ্র করে আসলে বিভিন্ন জরিপ হচ্ছে। একটি জরিপ আজকে দেখলাম 178 আসনে বিএনপি এগিয়ে। তো এই বিষয়টা কিছু আলোচনা আমার থাকবে যে বাস্তবিক ক্ষেত্রে কে এগিয়ে বা কারা সরকার গঠন করতে যাচ্ছে। সাথে সাথে সারা বাংলাদেশে নির্বাচনী যে সহিংসতা কিছুটা আমরা দেখছি, কোথাও কোথাও মারপিট হচ্ছে, কোথাও নিহতের ঘটনাও ঘটেছে। আজকে দেখলাম ঢাকা ৮ আসনে নাসিরুদ্দিন পাটোয়ারির উপরে ডিম নিক্ষেপ এবং তাকে মারধর করার ঘটনা দেখেছি, উত্তেজিত, এবং সেখানে ধানের শীষ স্লোগান দিয়ে নাকি এসেছে, এই দাবিটা করেছে। টোটাল এই দুটো বিষয়ের উপরে আমি আমার আলোচনা টানবো ইনশাল্লাহ। আশা করি শেষ পর্যন্ত সাথেই থাকবেন এবং আপনারা আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমি শুরুতে নাসিরুদ্দিন পাটোয়ারির বিষয়টা যদি আনি, যে আমাদের হাসানাত আব্দুল একটি ফেসবুক পোস্ট দিয়েছিলেন। আমি পোস্টটি যদি একটু আপনাদের সামনে পড়ি, আজকেরই পোস্ট তার, যে আমার ভাই নাসিরুদ্দিন পাটোয়ারির উপরে হাবিবুল্লাহ বাহার কলেজের সামনে হামলা করেছে ছাত্রদল। ঢাকা, উনি স্পেসিফিক ছাত্রদলের নাম নিয়েছেন। ঢাকা ৮ আসনের এমপি প্রার্থী নাসিরুদ্দিন পাটোয়ারি বিগত ফ্যাসিস্ট বিরোধী সময়ে বিপ্লবী যোদ্ধা। পাটোয়ারিদের এত ভয় পাওয়ার কোনো কারণ নেই। কারণ কি? পাটোয়ারিদের এত ভয় পাওয়ার কারণ কি? বিরোধী মতকে সহ্য করতে না পেরে হামলে পড়ার চর্চা এত দ্রুত শুরু করলেন আপনারা? এটা কি আপনাদের প্ল্যানের অংশ? ঢাকা ৮ আসনের ভোটারগণ এবার আপনারা সিদ্ধান্ত নেবেন। ফ্যাসিস্ট হাসিনার আমলের শত কোটি টাকা বানানো নেতাকর্মীদের রক্তের উপর বসে আতাতে ব্যবসা টিকিয়ে রাখা ব্যক্তিদের ভোট দিয়ে সংসদে পাঠাবেন কিনা। অর্থাৎ সরাসরি এখানে উনি মির্জা আব্বাসের উপরে আক্রমণ করেই কথা বলেছেন, যে বিগত সময় তিনি আতাত করেই ব্যবসা ঠিক রেখেছেন এবং কোনো আন্দোলনে নেতৃত্ব তিনি দেননি, এই বিষয়টাও সামনে এনেছেন। যারা একজন এমপি প্রার্থীর প্রতি সহিষ্ণু আচরণ করতে পারে না, তারা কিভাবে জনগণের হকের প্রতি ইনসাফ করবে? প্রিয় দেশবাসী, গুন্ডা পান্ডার অভিভাবকদের হাতে, লুটেরা মাফিয়াদের হাতে আপনাদের ভবিষ্যৎকে তুলে দিয়েন না। নিজেদের অধিকার ও নিজেদের নিরাপত্তা রক্ষায় সচেষ্ট হন। এ হচ্ছে হাসানাত আব্দুল্লাহর পোস্ট। আমরা সেম নিউজ দেখেছি, বেশ কিছু পত্রিকাতেও নিউজ এসেছে। আমার এখানে লিঙ্ক করা আছে জনকণ্ঠের থেকে, যেখানে এই নিউজটা এসেছে যে কি কারণে তার উপর আক্রমণ করছে, কারা আক্রমণ করতে পারে, সেই বিষয়টি তুলে এনেছেন। তো এই বিষয়টা শুধুমাত্র ঢাকা ৮ আসনে তাই নয়, সারা বাংলাদেশের মোটামুটি চিত্রটা অনেকটা এরকম। অর্থাৎ প্রত্যেকটা জায়গায় বিএনপি তাদের দাপট দেখাচ্ছে বা পেশি শক্তি দেখাচ্ছে। এই ঘটনাগুলো অহরহ ঘটছে বা আমরা দেখছি। আমরা যদি আমাদের গ্রাম অঞ্চল, প্রত্যন্ত অঞ্চলের খোঁজ নেই, একই চিত্র সেখানেও বিরাজমান। প্রত্যেকটা জায়গাতে আপনি দেখবেন যে সাবেক যেই আওয়ামী লীগের লোকজন, তারা এখন বিএনপিতে যোগ দিয়েছে বলতে কি, এক প্রকার তারা বাধ্য হয়েছে তাদের নিজেদের অস্তিত্ব, নিজেদের ব্যবসা, নিজেদের সবকিছু টিকিয়ে রাখার স্বার্থে। যেমন ইতিপূর্বে বিএনপির লোকেরা আওয়ামী লীগে যোগ দিয়েছিল, ঠিক তেমনি ভাবে এখন আওয়ামী লীগের লোকেরা বিএনপিতে যোগ দিয়েছে। আমরা কয়েকদিন পূর্বে জনাব তারেক রহমান সাহেবের একটি কথা দেখেছিলাম। তিনি বলেছিলেন যে বিএনপি গুপ্ত সুপ্ত রাজনীতি করেনি। তো এই কথা দিয়ে মূলত তিনি জামাতের শিবিরকেই কটাক্ষ করেছিলেন বা আঘাত করেছিলেন, আক্রমণ করেছিলেন। কারণ শিবির ইতিপূর্বে তারা অনেকেই আওয়ামী লীগের সাথে বা ছাত্রলীগের সাথে সম্পৃক্ত হয়ে ঢাকা ভার্সিটি সহ বিভিন্ন জায়গায় থেকেছেন। সেই বিষয়টা উনি তুলে আনার চেষ্টা করেছেন, কিন্তু বাস্তবতা কিন্তু ভিন্ন। উনি কতটুকু কথা বলবেন, জনগণ কতটুকু গ্রহণ করবে, সেটা কিন্তু জনগণই নির্ধারণ করবে। আপনি সরাসরি দিনের আলোকে যদি অন্ধকার বলে দেন, জনগণ কিন্তু আপনার কথা মানবে না। এটা স্বাভাবিক, একেবারে স্বভাবজাত বিষয়। আপনি ওই কথাটাই আপনার মানুষ মানবে যেই কথাটা বাস্তবসম্মত হবে। অতএব জনাব তারেক রহমান সাহেব যখন বলেন গুপ্ত সুপ্ত রাজনীতি তারা করেননি, কিন্তু আমরা দেখি আমাদের প্রত্যেকটা প্রত্যন্ত অঞ্চলের যেই নেতাকর্মীরা ছিল বিএনপির, অনেক নেতাকর্মীরা তখন বাধ্য হয়ে আওয়ামী লীগের সাথে একেবারে একাকার হয়ে গিয়েছিলেন, যারা এখন আবার ঘরের ছেলে ঘরে আসতেছে, এরকম পোস্ট আমরা দেখছি। আমি আমার আত্মীয় স্বজনের অনেক পরিচয় এরকম আছে এবং আমার এলাকার অনেক পরিচয় আছে যারা একটা থানার সেক্রেটারি পোস্টে ছিলেন। এইরকম বিএনপির নেতাও, তিনি আওয়ামী লীগে দীর্ঘ 16 বছর ছিলেন, এখন আবার তিনি ওই আওয়ামী লীগের সকলকে নিয়েই আবার বিএনপিতে চলে এসেছেন। এবং এর ফলে দেশের ভিতরে যে একটি পেশি শক্তি, সেটা তারা প্রদর্শন করতে পারতেছেন।
এই প্রদর্শনটা আগামী নির্বাচন পর্যন্তই থাকবে। কিন্তু জনগণ কি এই পেশি শক্তির কাছে বারবার হেরে যাবে? বারবার জনগণ এই পেশি শক্তির কাছে মার খেয়ে যাবে? অপরদিকে আমরা দেখছি যে জনাব তারেক রহমান সাহেব ইতিপূর্বে দেশে আসারও আগে একবার সাক্ষাৎকারে একটা বলেছিলেন যে মানুষের কাছে গণভোটের চেয়ে, অর্থাৎ যেই সময় গণভোটটা আগে হওয়ার একটি আলোচনা চলতেছিল, সেই সময় তিনি একটি কথা বলেছিলেন যে মানুষের কাছে গণভোটের থেকে আলুর ন্যায্য মূল্য পাওয়াটা বেশি জরুরি। তো সেই জনাব তারেক রহমান সাহেব দেশে আসলেন, তিনি রাজনীতির প্রধান হলেন, তার আম্মা ইন্তেকাল করলেন, এরপরে তিনি গঠনতন্ত্র ভাবেই বিএনপির প্রধান হলেন, নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন, কিন্তু একবারের জন্য তিনি এই গণভোটের পক্ষে কথা বলছেন না। এই বিষয়টা কিন্তু নোটিশ করছে জনগণ, জনগণ দেখছে, বিশেষত সচেতন মহল যারা এবং যারা তরুণ ভোটার, আপনার মোট ভোটারের কিন্তু 40% আছে তরুণ ভোটার যারা জীবনে ভোট দেয়নি। তো এই ভোটারের ভোট কিন্তু আপনার অনেক ব্যবধান করে দিবে। জরিপ আমি কখনোই বিশ্বাস করি না। আমরা 2010 সালের যে নির্বাচন, সেই নির্বাচনও বিএনপিকে অনেকগুলি আসন দিয়েছিল, কিন্তু বাস্তবিক ক্ষেত্রে আমরা দেখেছি একেবারে হাতে গোনা কয়েকটা আসন। তো এই জরিপটা আসলে কয়েকজন মানুষের ভিতরে হয় এবং যে যার মতাদর্শ তার চ্যানেলটা ওই দিকেই ধাবিত হয়, সেভাবেই তারা করে থাকেন। এই জন্য আমি জরিপের কখনোই বিশ্বাস করি না। একটি জরিপে আমরা দেখেছি, সেটাও জনকণ্ঠের আমার এখানে লিঙ্ক করা আছে, যে জরিপে 178 আসনে এগিয়ে বিএনপি। বস্তুত কি আদতে মানুষের চিন্তা ভাবনা তারা আনতে পেরেছেন? এবং ওই 40% ভোটার এবং প্রান্তিক শ্রেণীর যে ভোটার, তাদের জরিপ কি তারা করতে পেরেছেন? এবং কখনো কোনো একটা পূর্ণাঙ্গ আসন বা একটি মানে বৃহৎ একটি অংশের কখনো জরিপ করা সম্ভব? আপনি একটা আসনে 2.5 লক্ষ 3 লক্ষ ভোট, সেখানে আপনি 100 মানুষ বা 200 মানুষ বা 1000 2000 মানুষের জরিপ করে আপনি ফলাফল ঘোষণা করে দিলেন জরিপে অমুক দল এগিয়ে। কারণ আমরা এলাকায় জানি যে, যেমন আমাদের এলাকায় এক একটা গ্রাম ভাগ আছে যে এই গ্রামে এই দলের প্রভাবটা বেশি। আপনি ওই গ্রামে গিয়ে যদি জরিপ চালান, আপনি তো আর জানছেন না, তাহলে তো আপনি ওই গ্রামের সকলেই দেখবেন একটা দলের পক্ষেই সকলে ভোট দিবে বা বেশিরভাগ মানুষ। তো সেই জায়গা থেকে জরিপ আসলে কখনোই সত্যটা উন্মোচন করতে পারে না, আংশিক সত্যও তারা আনতে পারে না। একেবারে খণ্ডিত অংশ, ওই অন্ধ যেরকম হাতি দেখতে গিয়েছিল, কয়েক অন্ধ একটি গল্প পড়েছিলাম যে একজন গিয়ে পাও ধরেছে, সে এসে বলতেছে হাতি হলো গাছের মতো, আর একজন কান ধরেছে, সে বলে হাতি হলো কুলার মতো, ওই যে কুলা দিয়ে মানুষ ধান করে। আর একজন লেজ ধরছে, হাতি হলো সাপের মতো। আর একজন তার পেট ধরছে, হাতি হলো ওয়ালের মতো। একজন সুর ধরছে, সে কয় হাতি হলো এরকম। মানে প্রত্যেকটা মানুষ যার যার চিন্তা অনুযায়ী সে ওইভাবে ব্যাখ্যা করেছে, কারণ সে তো অন্ধ, পুরা হাতিটাকে কেউ আসলে দেখে নাই। এই না দেখার কারণে ওই খণ্ডিত অংশ কখনো সত্য বা সত্যের কাছাকাছি আসে না। ঠিক বর্তমান জরিপগুলি একই অবস্থা, এই জরিপ আসলে কোনোই সত্যতা আসে না। তাহলে মূলত কি ঘটনাটা কি ঘটবে, সেটা যদি আমি আমার মতো বলি, আপনি আপনার মতো বুঝবেন, আপনার মতো ভাববেন, আপনার মতো আপনি বলতে পারবেন। আমি যতটুকু বুঝি যে এই নতুন যে 40% ভোটার, এই ভোটারের ভোট অনেক বড় একটা ব্যবধান করে দিবে। আর একটা বিষয় থাকবে যে দীর্ঘদিন আমরা এই 54 বছর দেখেছি সহিংসতার রাজনীতি, 54 বছর দেখেছি মানুষের উপরে মানুষ আক্রমণ করেছে, মানুষের উপরে মানুষ প্রভাব বিস্তার করেছে, ভোটের সময় এসে আমাদের হাতে পায়ে ধরে ভোটের পরে আমাদেরকে ভুলে যায়। এই নীতি থেকে মানুষ বেরোতে চাচ্ছে, অর্থাৎ দেশের জনগণ আমরাই দেশের মালিক, এই সিদ্ধান্ত এখন জনগণ নেবে। সেই সিদ্ধান্ত নেওয়ার জন্য প্রথমত যে বিষয়টা, যে গণভোটের না ভোটে যারা প্রচারণা চালাচ্ছেন, মূলত গণভোটে না ভোট জিতলে যারা এমপি হবেন তারা জিতে যাবেন, এটা নিশ্চিত। কারণ যারা এমপি হবেন, যারা সরকার গঠন করবে, তাদের জন্য অনেক লাভ গণভোটে না জিতলে। সেই হিসেবে বিএনপির জন্য অনেক লাভ। জনাব তারেক রহমান 4 বার 5 বার 7 বার তিনি প্রধানমন্ত্রী হতে পারবেন, কারণ তার বয়স মাত্র 50+। তো তিনি যদি 80 বছর বেঁচেন, আরো 30 বছর তার বয়স, এই 30 বছরে তিনি 6 বার বা 5 বার বা 4 বার তিনি প্রধানমন্ত্রী হতে পারবেন। এই সম্ভাবনা বিলুপ্ত হবে কোন সময়? যদি আমরা জনভোটে হা জয়যুক্ত করতে পারি। গণভোটে যদি আমরা হাতে ভোট দেই, হা বিজয় হয়, তাহলে অবশ্যই সেই পথ বন্ধ হয়ে যাবে। অতএব গণভোটে না ভোট বিজয় হলে লাভ হচ্ছে যারা নির্বাচিত হবে তাদের। সেই দিক থেকে বিএনপি মোটামুটি না ভোটের পক্ষেই প্রচারণা চালাচ্ছেন। আমি ইতিপূর্বে আরো বেশ কিছু ভিডিও বানিয়েছি একই বিষয়ের উপরে, এই জন্য এই বিষয়টা খুব বেশি লম্বা করবো না। এতটুকু বলে রাখি যে বিএনপির এক মহিলা কর্মী দেখলাম এক জায়গায় বলতেছে, আপনারা না ভোটে ভোট দিলে ধানের শীষে যাবে, হা ভোটে ভোট দিলে সেটা দাঁড়িপাল্লায় যাবে। মানে এইভাবে মানুষকে কনভার্ট করছে একটা দিকে মিথ্যা তথ্য দিয়ে, মিথ্যা বক্তব্য দিয়ে তাদেরকে ধাবিত করছে। তো জনাব তারেক রহমান অনেক
ভেবেচিন্তে তিনি সিদ্ধান্ত নিয়েছেন, তিনি প্রচারণা চালাচ্ছেন, অনেক ভালো জিনিস করতেছেন। আমি গত ভিডিওতে অর্থাৎ পরশুদিনের যে ভিডিও, সেই ভিডিওতে জনাব তারেক রহমানের ভালো দিকগুলি নিয়ে আমি আলোচনা করেছি। তবে তার সমালোচনা যে জায়গাটা করেছি সেটা হচ্ছে গঠনমূলক। আমি সকলেরই সমালোচনা করতে চাই গঠনমূলকভাবে। আমার এখানেও আমার সমালোচনা আপনারা করতে পারবেন, তবে অবশ্যই বকাবাদ্য পরিহার করে আপনি শালীন ভাষায় আমার প্রত্যেকটা যুক্তি খণ্ডন করবেন। আমি আপনাকে সম্মান জানাবো, আপনাকে শ্রদ্ধার সাথে আপনাকে রিপ্লাই দিব। বিষয়টা এরকম। তো আমি গঠনমূলকভাবে জনাব তারেক রহমানের সমালোচনা করতে চাই সেই জায়গায় যে এই 1400 শহীদের রক্তের উপরে দাঁড়িয়ে এবং হাজার হাজার মানুষের অঙ্গহানির উপরে দাঁড়িয়ে যেই সরকার এবং এদের মাধ্যমে যেই ফ্যাসিস্ট সরকারকে আমরা তাড়াতে পেরেছি, সেই সময় এসে যদি আমরা সেই গণভোটে আমরা নাকে বিজয়ী করি, হা যদি পরাজিত হয়, যদি গণভোট হেরে যায়, তাহলে আগামীতে সেই আবারও স্বৈরশাসক হবে। এটাই হচ্ছে বাস্তবতা। সেই জায়গা থেকে জনাব তারেক রহমান একবারের জন্য গণভোটের পক্ষে তিনি অবস্থান নেননি এবং ভোট চাননি। একটা বিষয় তো স্পষ্ট যে কিছু বিষয় আছে যে আপনি সরাসরি বিরোধিতা করতে পারতেছেন না, তাই করছেন না, কিন্তু গোপনে গোপনে আপনি আপনার সকল নেতাকর্মীদেরকে না ভোটের পক্ষে প্রচারণা চালাইতে বলতেছেন। সেই বিষয়টা কিন্তু এখন স্পষ্ট হয়ে যাচ্ছে। আমরা পত্র পত্রিকায় দেখলেও পাই, আমরা অনলাইনে তো অহরহ দেখতেছি। আমাদের পরিচিত জন যারা আছে, যারা বিএনপির নেতাকর্মী, তাদের পোস্টগুলি দেখলে স্পষ্ট হয়ে যায় তারা সব সময় গণভোটের বিপক্ষে অবস্থান নিচ্ছে। এবং বিএনপির কিছু কিছু নেতাকর্মী তারা যেইভাবে ইসলাম নিয়ে উল্টাপাল্টা কথা বলছেন, যেমন ওই দিন দেখলাম পাপিয়া, তিনি বলতেছেন যে মানুষের দেহের জন্য যেরকম মাদকটা ক্ষতিকর, তেমনি ধর্মের জন্য ইসলাম ক্ষতিকর। তো আমি বিশ্বাস করি এই জায়গা তিনি জামাত ইসলাম বলতে চেয়েছেন, হয়তো তিনি ইসলাম ভুলে বলেছেন। সেটা যদি ভুলে বলে থাকেন তাহলে তিনি সরি বলবেন, যদি ইচ্ছাকৃত বলেন তাহলে তওবা করতে হবে তাকে, বিকল্প নেই। কিন্তু জনগণকে তিনি স্পষ্ট করবেন। এই ধরনের উল্টাপাল্টা কথা বলার কারণে বিএনপির ভোট হারানোর সম্ভাবনা রয়েছে। জনগণ যেহেতু সচেতন, তারা কিন্তু সবচাইতে বেশি যেই বিষয়টা প্রায়োরিটি দিবে তারা হচ্ছে স্বচ্ছ রাজনীতিবিদকে। অর্থাৎ আমরা জিতলে ক্ষমতা কাদের কাছে থাকবে, আমরা যাকে ভোট দিব সে আমাদের উপরে শোষণ করবে কিনা, তার পূর্ব ইতিহাস কি বলে, রেকর্ড কি বলে, এই রেকর্ডগুলি মানুষ কিন্তু বিচার বিশ্লেষণ করবে। দীর্ঘ 54 বছরের রেকর্ড কিন্তু আমাদের সামনে আছে। অতএব কে কি করছে, কে কি করবে, এই বিষয়টা স্পষ্ট আমাদের। আমরা দেখেছি জনাব তারেক রহমান একটি কার্ড নিয়ে আসছেন যে প্রত্যেক ঘরে ঘরে মহিলাদেরকে এই কার্ডটা দিবেন। এই কার্ড দেওয়ার নামে তিনি অনেক ধরনের সুন্দর সুন্দর কথা বলছেন। কিন্তু আমরা তো এটাও দেখেছি যে বিগত সময়ে শেখ হাসিনা ক্ষমতায় আসার আগে 10 টাকা কেজি চাউল খাওয়াতে চেয়েছিলেন, কিন্তু আমরা প্রতারিত হয়েছিলাম, দেশের মানুষ প্রতারিত হয়েছিল। দেশের মানুষ তাকে ভোট দিয়ে নির্বাচিত করুক বা তিনি পাতানো ফাঁদে বা পাতানো নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হোক, অর্থাৎ মঈনুদ্দিন ফখরুদ্দিনের সময় সেই নির্বাচনে তিনি বিজয়ী হয়ে কি করেছেন আমরা সেটা স্পষ্ট। যে ওই সময় 10 টাকার জায়গায় আমাদের 27, 28 টাকা, 30 টাকায় চাউল কেনা লাগছে এবং এখন অব্দি সেই চাউল একেবারে মোটা চাউলগুলি এখন 60 টাকা বোধ হয়, 58-60, আর চিকন চাউল বোধ হয় 80 টাকার কাছাকাছি, এইরকম অবস্থা। তো এই অবস্থা থেকে মানুষ এখন প্রতারিত হতে হতে এখন কেউ আর এই ধরনের কোনো মানে কোনো আশা, কোনো দেওয়া, প্রস্তাব দেওয়া বা আপনাদেরকে কোনো কিছু করা যে এই দিব সেই দিব, এই বিষয়গুলি মানুষ আসলে এখন আর বিশ্বাস মনে করে না। বরং মানুষ বিশ্বাস করে আপনি ইতিহাসে কি করেছেন, আমি ভোট চাইতে যাব, আমি ইতিহাসে কি করেছি, আমি মানুষের জন্য কি করেছি, আমি কতটুকু কি করেছি, সেই জায়গা থেকেই মানুষ হিসাব করবে। এবং সবচেয়ে বড় যে জিনিসটা, যারা সচেতন এবং যারা তরুণ, তারা একটা বিষয় তো হিসাব মিলিয়ে ফেলেছেন যে গণভোটে যদি হাজয়যুক্ত হয় তাহলে এমপিরা হারবে, আমরা জিতবো। কারণ সংস্কার করতে তখন তারা বাধ্য থাকবে, আমাদের মতো করে সরকার রাষ্ট্র চালাইতে হবে। আর যদি গণভোটে না ভোট জিতে যায়, হা ভোট হেরে যায়, তাহলে এমপিরা জিতে যাবে কিন্তু আমরা জনতা হেরে যাব। এই বিষয়টা কিন্তু আগামী নির্বাচনে বড় ধরনের একটি ফ্যাক্টর হয়ে দাঁড়াবে। যেহেতু ঐক্যবদ্ধ বাংলাদেশ যেই ব্যানারে নির্বাচন করছে বা 11 দলীয় জোট যেই ব্যানারে নির্বাচন করছে, তারা কিন্তু ঘোষণা দিয়ে প্রচারণা করছে গণভোটে হা ভোটের পক্ষে ক্যাম্পেইন দিয়েই। এবং তারা প্রত্যেকটা মঞ্চ থেকে নিজেদের ভোটের আগেও তারা প্রচারণা চালাচ্ছেন যে আপনারা প্রতীকে যে যেটাই ইচ্ছা ভোট দেন, কিন্তু গণভোটে হাতে টিক দেন। এই জায়গায় ঠিক উল্টা মেরুকরণে বিএনপির বক্তব্য। বিএনপি এখন পর্যন্ত একবারের জন্য কোনো সংযোগে তারা গণভোটের পক্ষে কথা বলেনি। এই বিষয়টা আপনি হিসাব মিলিয়ে নিন। আমার হিসাব হচ্ছে জনগণ সচেতন, 40% নতুন ভোটার, এই নতুন ভোটার এবং সচেতন যারা আছে তাদের ভোট অনেক বড় ব্যবধান করে দিবে। আপনি কাকে পক্ষে নিলেন, আপনি কতটুকু পেশি শক্তি দেখাইতে পারলেন, কাকে আক্রমণ করলেন এবং কাকে কি করলেন, সেই বিষয়টা এখানে আসলে খুব বেশি কি হবে না। তো এই বিষয়টা আমি আমার মতো করে বললাম। আপনি আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাইতে পারবেন। কমেন্ট বক্স খোলা থাকলে আপনাদের জন্য, আপনাদের মতামত জানতে চাই।
আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।